আমরা সাইট সিনগুলো করার জন্য একটা গাড়ি বুক করে নিয়েছি, আর আজকে গাড়িতে আমাদের সাথে পার্টনার রয়েছে পরিতোষদা। আমরা এই মুহূর্তে রয়েছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্গত একটি ও অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো ভীমাশঙ্কর। এই ভীমাশঙ্কর মন্দির আসামের এইখানে রয়েছে। এবার আমরা সেই ভীমাশঙ্কর দর্শনে যাচ্ছি। भीमासुर ने बोला, हे बाबा, मैं तो तीनों लोगों का वरदान मिला था, तब भी मैं आपसे हार गया। आप तो स्वयंभू है, आपका नाम से मेरा नाम जुड़ा हुआ रहने के लिए, सबके भक्तगणों के लिए कामना मंगल कामना पूर्ण के लिए आपका शरण में मुझे स्थान दीजिए। आपका नाम से मेरा नाम जुड़ा हुआ रहेगा बोल के बोला था। इसीलिए भीमासुर का साथ भीमाशंकर हो रहा है। अभी বাচ্চাগুলো দেখেছেন কি সুন্দর এনজয় করছে ঝর্ণাটাকে। এক আলাদাই প্রকৃতির জিনিস, প্রকৃতির মতো আনন্দ করে কাটাতে হয়। আর এখন আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে ইসকন মন্দিরের দিকে। আমি এখন প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি, আর প্রসাদে রয়েছে আমরা এখন চলে এসেছি আসামের শহীদ স্মারকে। আর এই শহীদ স্মারকের একটা ইতিহাস রয়েছে। প্রবেশ পথে ঢোকার পরেই জয় আই আসাম, অর্থাৎ আসামের পুরো স্টেটটাকে এখানে তুলে ধরা হয়েছে। আসাম আন্দোলনের প্রথম শহীদ খড়গেশ্বর তালুকদার। এবার আমি যেই জায়গায় বসে রয়েছি সেইখান থেকে স্মারকের যে সৌধ, যেটা অনেকটাই উঁচু, সেইটার রং পাল্টাচ্ছে। কী করে রং পাল্টাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। গুড মর্নিং দর্শক বন্ধুরা, আসাম সিরিজের আর একটা নতুন ভ্রমণের গল্পে আপনাদের সকলে জানাই অনেক অনেক স্বাগত। আজ 26শে জুন 2026 আমরা রয়েছি আসামের বিভিন্ন জায়গায় ঘুরছি, আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আজকে আমরা হোটেলের থেকে রওনা দিয়েছি উমানন্দের পথে। উমানন্দ মন্দিরে কি রয়েছে বা আমরা কি করে যাচ্ছি, পারিপার্শ্বিক পরিবেশ কীরকম, সমস্ত তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমরা এখন উঠে পড়েছি একটা টোটোতে উমানন্দ ঘাট অবধি ভাড়া নিচ্ছে 100 টাকা। আমরা রিজার্ভ করেই যাচ্ছি, সেই জন্য আমাদের থেকে নিচ্ছে 100 টাকা। চলুন এগিয়ে যাই। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে, এই যে এখানটা থেকে উমানন্দ ঘাটে যাওয়ার টিকিট করতে হবে ফেরি সার্ভিসের জন্য। দেখুন লেখা আছে উমানন্দ টিকিট কাউন্টার। কিন্তু যেহেতু নদীর জল বেড়ে গেছে, ব্রহ্মপুত্র নদী হচ্ছে এটা, ব্রহ্মপুত্র নদ বলে, নদী নয়। যত নদী আছে আমাদের এই ভারতে সবাইকে নদী বললেও এই যে ব্রহ্মপুত্র নদ, এটাকেই নদ বলা হয়। দেখুন কত জোর জল চলছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ব্রহ্মপুত্র নদের পাড়ে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, জুন জুলাই যেহেতু বর্ষাকাল, সেই জন্য ব্রহ্মপুত্র নদের জল কিন্তু বেড়ে গেছে। সেই জন্য এই সময় ভেসেলটা আপাতত বন্ধ, জল বেড়ে যাওয়ার দরুন। শুনলাম একজনের থেকে 3 জুলাইয়ের আগে এইটা চালু হওয়া একদমই সম্ভব নয়। তাই আপনারা যখন এখানে আসবেন উমানন্দের প্ল্যান করে, তাহলে আপনারা হাতে সময় নিয়ে আসবেন। এবার আমাদের তো আর হলো না, কারণ আমাদের কালকে ট্রেনের টিকিট রয়েছে, আমরা চলে যাব কালকে উমানন্দ। আজকে আর এবার যেতে পারলাম না। এখান থেকেই প্রণাম করে নিই বাবাকে। আমাদেরকে নামিয়েছে উলুবেড়ের ওইখানটায়, নিচ দিয়ে হেঁটে আমরা যাব সোজা ইসকন মন্দিরে। চলুন এগিয়ে যাওয়া যাক। আসামে ব্রহ্মপুত্র নদীর জল বেড়ে যাওয়ায় উমানন্দ মন্দির আর আমাদের যাওয়া হলো না এই বছর।
যদি পরে কখনো সম্ভব হয় তখন আবার যাব। আপাতত আমরা চলে এসেছি এখন উলুবেড়ে, এই জায়গাটার নাম হচ্ছে উলুবেড়ে। আর এখন আমরা যাচ্ছি ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরটা কীরকম সেটাও আমি আপনাদেরকে বলবো। আর উমানন্দ ঘাট থেকে এসি বাসে এইখানে বা উলুবেড়ে আসতে আমাদের 20 টাকা করে জনপ্রতি ভাড়া পড়লো, যেহেতু এসি বাস। আপাতত আমরা এই যে ব্রিজটা দেখছেন, ব্রিজের তলা দিয়ে হেঁটে যাব ইস্কন মন্দিরে। প্রচণ্ড রোদ, সেই জন্য আপাতত ছাতা খুলে রেখেছি। আর তখন আপনাদের নামটা ভুল বলেছিলাম, উলুবেড়ে না, এই জায়গাটার নাম হচ্ছে উলুবাড়ি। আর এখন আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে ইস্কন মন্দিরের দিকে। রাস্তা প্রচণ্ড খাড়াই, এই যে দেখুন এইরকম রাস্তা ধরে আমরা হাঁটছি। ওই গাড়িটা উঠে গেল, দেখুন কতটা বুঝতে পারবেন তাহলে। রাস্তার ধারে এরকম সাইনেজ বোর্ড দেওয়া রয়েছে, ইস্কন মন্দির বাঁদিকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই দিকে ঘুরলেই ইস্কন মন্দির। রাস্তা প্রচণ্ড খাড়াই। ওই রাস্তা দিয়ে এসে এই যে সিঁড়ি, এতগুলো সিঁড়ি চড়তে হবে, সিঁড়ি চড়ে তারপরে মূল মন্দিরে পৌঁছানো যায়। আর সিঁড়ির বাঁদিকে বেশ সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আর ডান দিকেও প্রচুর গাছ রয়েছে সাজিয়ে রাখার জন্য। ওই যে এই হচ্ছে ইস্কন মন্দির, সাদা বিল্ডিং, অসাধারণ কারুকার্যে করা, বেশ সুন্দর লাগছে এখান থেকে দেখতে। একটা প্রবেশদ্বার। মন্দির দিয়ে উঠেই সিঁড়ি দিয়ে জুতো রাখার জায়গা হচ্ছে এখানে জুতো রেখে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এইটা আরেকটা মন্দিরের প্রবেশদ্বার। প্রত্যেকটা ইস্কন মন্দিরে যেমন থাকে শ্রী স্বামী প্রভুপাদার মূর্তি এখানে রয়েছে। আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, অসাধারণ। আর ওপরে সুন্দর শামিয়ানা ফাটানো, ফুল দিয়ে সাজানো। মন্দিরটা ছোট হলেও বেশ সুন্দর করে সাজানো। এখানে সুন্দর একটা সিনারি, এই দেখুন। মন্দিরটা তো অসাধারণ, বেশ ভালো লাগলো। মন্দিরে এসে প্রথম কাজ যেটা করলাম, অন্যান্য মন্দিরের মতো ভোগ প্রসাদের কুপন কেটে নিয়েছি। ভোগ প্রসাদের কুপন মূল্য পড়লো 150 টাকা করে জন প্রতি। আমরা যেহেতু দুজন এসেছি, আমি এবং আমার বাবা, দুজনে মোট 300 টাকা দিতে হলো মন্দিরে ভোগ প্রসাদের জন্য। চলুন বাইরেটা ঘুরিয়ে দেখাই। মন্দিরের নির্মাণ শৈলীটা অসাধারণ, অনেকগুলো খিলান বিশিষ্ট রয়েছে এই মন্দিরটা, বেশ সুন্দর নকশা করা রয়েছে। আর পুরো মেঝে মার্বেল পাথরে তৈরি। আর এইখান থেকে ভিউটা অসাধারণ লাগছে। ছোট ছোট ফুলের গাছ হয়েছে। এইখান থেকে দেখুন, অপূর্ব লাগছে। আর এই হচ্ছে চূড়াটাও বেশ সুন্দর নকশা করা, বেশ ভালো লাগছে এখান থেকে দেখতে। প্রচুর গাঁদা গাছ রয়েছে এখানে, চাইনিজ গাঁদা সম্ভবত।
সিঁড়ি দিয়ে এখন আমি নিচে নামছি। এইখানেও প্রচুর গাছপালা রয়েছে, আর এইখান থেকে ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে, অপূর্ব। একটু যদি জুম করি দেখুন, অসাধারণ অসাধারণ পরিবেশ। আর এই হচ্ছে পুরো গেটটা দেখা যাচ্ছে। ইসকন মন্দিরের ভেতর ইসকন মন্দিরেরই তৈরি কেক, তারপর এরকম বাদাম, ঝুড়ি ভাজা, বিভিন্ন রকম, তারপর ধরুন গজা রয়েছে, এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। নিমকি, বিভিন্ন রকমের বিস্কুট, দেখুন এগুলো হচ্ছে স্পেশাল প্রসাদ লেখা আছে, স্পেশাল প্রসাদ। আর মহাপ্রসাদ। ये कलियुग में आपके जैसा कृपा का मूर्ति, कृपा का अवतार अगर कोई नहीं है, कोई जोपे भी नहीं है, तो आप इतना कृपालु हैं जे आप जो व्यक्ति के पास श्रद्धा है, भक्ति है, उनको तो आप दे रहे हैं आपका कृपा, लेकिन जिनके पास कुछ भी नहीं है, योग्यता भी नहीं है, ना कोई वंशों का कोई ঠিকানা है। সিঁড়ি দিয়ে আমি মন্দিরের ওপরে চলে এসেছি। মন্দিরের ওপরে ছবির সাহায্যে শ্রীকৃষ্ণের যে লীলা সেটা তুলে ধরা হয়েছে, পরপর ছবির সাহায্যে সুন্দর করে বলা হয়েছে। এই জায়গাটায় ভক্তদের বসে জপ টপ করার জন্য ব্যবস্থা করা আছে, অনেকটা বড় জায়গা। ওপর থেকে যদি দেখাই, এইখানে রয়েছে ইসকন মন্দির। ইসকন মন্দির সিঁড়ি দিয়ে নেমে এসে এই যে হলটা দেখছেন, এটা হচ্ছে মহাপ্রসাদ গ্রহণের জায়গা। এখানে প্রসাদ গ্রহণ করতে হয়, যে কুপন আমরা কেটেছি সেই কুপন দিয়ে এখান থেকে প্রসাদ সংগ্রহ করতে হবে। অনেক মানুষজন এখানে বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন একসাথে। নিচে রয়েছে প্রসাদ হল, আর প্রসাদ হলের উপরে রয়েছে থাকার জায়গা। ভক্তদের এখানে কথা বললে এখানে জায়গা হয়ে যাবে। আমি এখন প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি, আর প্রসাদে রয়েছে খিচুড়ি, একটা এটা বোধহয় কোয়াশের তরকারি, আর রয়েছে বাদাম ছোলার একটা আইটেম, আর সাথে রয়েছে পাঁপড়। আগে খাই তারপর বলছি আপনাদেরকে। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। মন্দিরে ভোগ প্রসাদে ছিল কুট্টুর খিচুড়ি। কুট্টু অর্থাৎ এক রকমের ফল হয়, মেওয়া গাছ, মক্কা গাছ হয়, মক্কা গাছের মতো হাইট হয়, আর গোল গোল ফল হয়। সেই ফলের যে দানা, সেই দানাকে বলে কুট্টু। সেই দিয়ে খিচুড়ি তৈরি করা হয়েছিল, আর সাথে ছিল টিন্ডার তরকারি আর পাঁপড়, বাদাম এবং শসা সেদ্ধ। এই ছিল ভোগের আইটেম। ভোগ প্রসাদের তো কোনো রকম রিভিউ হয় না, রিভিউ করাটা উচিত না। আমার তো বেশ ভালো লাগলো নতুন রকম একটা আইটেম খেয়ে। আপনারা যখন এখানে আসবেন এই মন্দিরে একবার হলেও ঘুরে যাবেন, আশা করি আপনাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। চলুন দেখি এবার কোথায় যাওয়া যায়। আমরা সাইট সিনগুলো করার জন্য একটা গাড়ি বুক করে নিয়েছি, আর আজকে গাড়িতে আমাদের সাথে পার্টনার রয়েছে পরিতোষদা। পরিতোষদা, একটু যদি বলে দাও। হ্যাঁ, নমস্কার, আমার নাম পরিতোষ বিশ্বাস। আমি আসামে থাকি, কলকাতারই ছেলে, কিন্তু আসামে কাজ করি। কেউ আসলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি খুব সুন্দর করে ঘুরিয়ে দেবো। তোমার নাম্বারটা বলো। আমার নাম্বার হলো 8486304661। আরেকবার। 8486304661, এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার। তো আপনারা যখন আসামে আসবেন, আসামে এসে এই দাদার নাম্বার অতি অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে,
আর ডেসক্রিপশানে নাম্বারটা দিয়ে দেবো, দাদার সাথে যোগাযোগ করবেন। দাদা আপনাদের ভালো মতো ঘুরিয়ে দেবে, আর যেই জায়গায় আপনাদেরকে ঘোরাবে একদম সলিড জায়গায় ঘোরাবে, আপনাদের কোনো অসুবিধা হবে না আশা করি। ইসকন মন্দির দর্শন করার পর আমরা এখন চলে এসেছি বশিষ্ঠ মুনির আশ্রম বা বশিষ্ঠ আশ্রম দর্শন করতে। আশ্রমটা কীরকম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইখানে রয়েছে বশিষ্ঠ আশ্রম, এই যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে এটাই হলো সেই বশিষ্ঠ মুনির আশ্রম। রামায়ণে যে গুরুদেব ছিলেন রাজা দশরথের বশিষ্ঠ মুনি, এটা হচ্ছে তারই আশ্রম। চলুন এগিয়ে যাই পায়ে পায়ে। বশিষ্ঠ আশ্রম যেতে এখানে গণেশ দুর্গার মূর্তি রয়েছে, লেখা আছে গণেশ দুর্গা। আর এই যে রাস্তাটা গেছে এখান দিয়ে সোজা উঠে গেলেই বশিষ্ঠ মুনির আশ্রম। এই যে এখন অনেকটাই উঠতে হবে। প্রবেশদ্বারের দিয়ে ঢুকতেই এখানে রয়েছে বজরংবলী, আর নিচে ছোট্ট মহাদেব, আর মহাদেবের সামনে বিরাজমান নন্দীশ্বর। জয় বজরংবলী। আর এই জায়গাটা সম্ভবত এটা নাট মন্দিরের বানানো হয়েছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এইখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের অধিষ্ঠান। আর এইখানে রয়েছে বশিষ্ঠ মুনির গর্ভগৃহ, আপাতত বন্ধ রয়েছে। ছোট ছোট অনেক দেবদেবী বিরাজমান, নন্দীশ্বর রয়েছেন। আর পেছনে দেখতে পাচ্ছি শিব ঠাকুর এবং মা দুর্গার পুরো পরিবার রয়েছে। হর হর মহাদেব। বশিষ্ঠ মুনির আশ্রমের পেছন দিকে দুর্দান্ত এক ঝর্ণা রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। জলটা আসতে দেখি তোড়ে বেরোচ্ছে জলটা, সবাই এখানে স্নান করছে। ঝর্ণার জলের মজাই আলাদা। আমি আলাদা করে কোনো জামা প্যান্ট আনিনি। জামা প্যান্ট যদি আনতাম সাথে গামছা, তাহলে এত সুন্দর ঝর্ণার মধ্যে স্নান করতে পারতাম, বেশ ভালো লাগতো। বাচ্চাগুলো দেখেছেন কি সুন্দর এনজয় করছে ঝর্ণাটাকে, এক আলাদাই প্রকৃতির জিনিস, প্রকৃতির মতো আনন্দ করে কাটাতে হয়। দারুণ লাগছে এই জায়গাটায় এসে। আমরা এই মুহূর্তে রয়েছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্গত একটি ও অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো ভীমাশঙ্কর। এই ভীমাশঙ্কর মন্দির আসামের এইখানে রয়েছে। এবার আমরা সেই ভীমাশঙ্কর দর্শনে যাচ্ছি। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। এই যে এই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্তর্গত একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো ভীমাশঙ্কর। এটাই হলো প্রবেশদ্বার। প্রবেশদ্বার দিয়ে সিঁড়ি দিয়ে নিচে যেতে হবে, তবেই পৌঁছে যাওয়া যায় ওপেন মন্দিরে। তো চলুন এগিয়ে যাই। মন্দিরে ঘন্টা বাজিয়ে সবসময় প্রবেশ করতে হবে। আর আমি এখন সিঁড়ি দিয়ে নিচে নামছি, নিচে নেমে গেলেই পৌঁছে যাবো ভীমাশঙ্করের মন্দিরে। চলুন এগিয়ে যাই। সিঁড়ি
দিয়ে আমরা নেমে এলাম, নেমে আসতেই এখানেও দেখতে পাচ্ছি একটা সুন্দর ঝর্ণা বইছে। ওই যে দেখুন, ঝর্ণার আওয়াজটা শুনেছেন, কি জোরে জল আসছে। আর এখান দিয়ে গেলে ভীমাশঙ্করের মন্দির। হর হর মহাদেব। আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে এখানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর, পুরোটা এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নিতে পারেন। পুরো দ্বাদশ জ্যোতির্লিঙ্গ এখানে তুলে ধরা হয়েছে, দেখুন। যেহেতু আমরা মন্দিরে প্রবেশ করব, মন্দিরে প্রবেশ করতে করতে ঝর্ণার জলে পা ধুয়ে তারপরে যেতে হবে মন্দিরে। আমাকে পুরোহিত মশাই তাই বলেছেন। ওই যে ওদিক থেকে যেতে হবে এরকম করে ঘুরে ওখানটায়। এইখানে যে ঝর্ণাটা রয়েছে সেই জলটাও বেশ ভালো। এখন আবারও একটা মন্দিরের ঘন্টাটা বাজাই। মন্দিরের ঘন্টা বাজিয়ে এখন মন্দিরে প্রবেশ করছি। চলুন যাই। পাহাড়ের উপর থেকে ঝর্ণা বেয়ে আসছে আর ঝর্ণার জল বাবার চরণকে ধৌত করে চলে যাচ্ছে। অপূর্ব দৃশ্য। আমি নিজে দেখলাম এবং আপনাদেরকেও আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে দেখাচ্ছি। এত সুন্দর দৃশ্য আশা করি আপনারা কোথাও দেখতে পাবেন না। এইখানে আসতেই হবে আপনাদের। আসামের ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গে না এলে এত সুন্দর দৃশ্য আপনারা মিস করে যাবেন। ये जो कुंभकर्ण और माता करकती ने एक समय में इसी जगह पर गंधर्व विवाह करके इसी जगह में आए थे। उसी समय राम रावण का भी उधर में युद्ध हुआ था। रावण ने कुंभकर्ण को यहाँ से बुलवा लिया, तो रावण वहाँ से कुंभकर्ण यहाँ से चला गया राम का साथ लड़ाई करने। तो राम का साथ जब लड़ाई करने गया उधर में कुंभकर्ण उधर भी मारा गया। बाद में इधर में माँ का करकती का गर्भ से एक लड़का जन्म लिया। वो लड़का का नाम है भीमासुर था। वो छोटा था तब पता नहीं था। जब बड़ा हो गया उसका बाप का बारे में पूछने लग गया उसका माँ को, माँ मेरा पिताजी का नाम है, कौन जाति का वंशधर है, ये जगह में हम लोग क्यों रहा है, ये सब बारे में अगर पूछने लग गया। तो पूछने का बाद उसका मम्मी ने सब कुछ बता दिया। तेरा पापा का नाम कुंभकर्ण, मानव जाति का राम नाम का आदमी का हाथों में तेरा पिताजी का वध हो गया, ये सब हम लोग रावण का वंशधर है, ये सब बारे में बोला था। तब भीमासुर का मन में बहुत क्रोध आ गया मानव जाति का ऊपर। तब वो क्या करेगा क्या नहीं करेगा, सीधा वो सूर्य पहाड़ में जाके वहाँ हाथ नीचे पैर ऊपर करके कितना 1000 वर्ष तपस्या किया। वो तपस्या करने का बाद में उसका तपस्या में ब्रह्मा जी ने प्रसन्न होकर उसको ब्रह्मा जी को तीनों लोगों का वरदान दे दिया। उनको ब्रह्मा जी ने तीनों लोगों का वरदान दे दिया भीमासुर को। वो तीनों लोगों का वरदान मिलने का बाद भीमासुर और ज़्यादा शक्तिशाली हो गया। वो शक्तिशाली होने का बाद में भीमासुर ने सीधा आके कामरूप राजा कामदेव और उसका पत्नी को ही बंदी बना के इसी जगह पर लाए थे। उसी समय वो दोनों कामदेव और उसका पत्नी शिव भक्त था। सुबह शाम ओम नमः शिवाय करके कितना दिन ऐसे जप करता रहा। एक दिन भीमासुर का कानों कान में पड़ गया। भीमासुर आके पूछा कामदेव को, हे कामदेव तुम मेरा नाम लेना चाहिए, तुम दूसरा का नाम शिव जी का नाम लेके तुमको क्या मिलेगा, तुम मेरा नाम लेने से कम तुमको जीवन दान तो मिलने वाला था, मिलेगा, ऐसे बोला था। लेकिन कामदेव ने बोला, हे भीमासुर तेरे जैसे राक्षस जाति का नाम मैं क्या लूँ, मैं तो लेना है तो मैं बाबा का नाम लेके मरूंगा, जीऊँगा तो बाबा का नाम लेके ही मरूंगा, तेरे जैसे राक्षस जाति का हाथों में मैं नहीं मरने वाला। ये सब बारे में जब बोला था तब पहला दिन ऐसे चला गया। दूसरा दिन एक शिवलिंग बना के इसी जगह पर पूजा पाठ करने लगा। उसी समय
फिर भीमासुर ने आके कामदेव को बोला, हे कामदेव, तुमको मना करने का बाद भी तुम मेरा बात नहीं सुना। आज तो मेरे हाथों में वोट होने वाला है, वोट हो जाएगा, ऐसे बोला है। तब जब तुरवाल निकाल के उसको कामदेव को वोट करने चाहता था, उसी समय बाबा स्वयं प्रकट होके ही भीमासुर को वध कर दिया। तब भीमासुर ने बोला, हे बाबा, मैं तो तीनों लोगं का वरदान मिला था, तब भी मैं आपसे हार गया। आप तो स्वयं स्वयंभू है, आपका नाम से मेरा नाम जुड़ा हुआ रहने के लिए, सबके भक्तगणों के लिए कामना मंगल कामना पूर्ण होने के लिए आपका शरण में मुझे स्थान दीजिए, आपका नाम से मेरा नाम जुड़ा हुआ रहेगा बोल के बोला था। इसीलिए भीमासुर का साथ भीमाशंकर हो रहा है अभी। जय हो। बहुत बहुत धन्यवाद आपको। जय हो। जय भीमाशंकर। हाँ, চারদিকের পরিবেশটা তো অসাধারণ, যেহেতু পাহাড়ি এরিয়া, জঙ্গলে পরিপূর্ণ, আর সেই জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলেছে কুলকুল করে ঝর্ণা, আর ঝর্ণার জলে বাবা বিভূত হয়ে এইখানে বিরাজ করছেন। হর হর মহাদেব, জয় ভীমাশঙ্কর। আমরা এখন চলে এসেছি আসামের বালাজি টেম্পল। দক্ষিণ ভারতে এরকম একটা বালাজি টেম্পল রয়েছে। দক্ষিণ ভারতের বালাজি টেম্পলের মতো আসামেও রয়েছে বালাজি টেম্পল। চলুন দর্শনটা করাই। দেখুন কি অপরূপ, দারুণ লাগছে দেখতে। সবুজ ঘাস, বেশ সুন্দর জায়গাটা। এইটা হলো মূল মন্দিরের প্রবেশপথ। মূল মন্দিরের প্রবেশপথে আমি প্রবেশ করছি। দুদিকে কাঠের দরজা। যেহেতু এই মন্দিরটা দক্ষিণ ভারতের সঙ্গে যুক্ত, দক্ষিণ ভারতেও তিরুপতি বালাজি মন্দির রয়েছে, সেই জন্য দক্ষিণ ভারতে তো দেয়ই না তুলতে তিরুপতি বালাজি মন্দিরের কোথাও ছবি। আর এই মন্দিরেও ভেতরটা দিতে বলেছিলাম, দেখাচ্ছিলামও, তো ভেতর থেকে বারণ করলো। আর যদি কোনো কারণে এখানে ধরতে পারে তাহলে আপনাদেরকে কিন্তু 2000 টাকা ফাইন দিতে হবে। সেই বুঝে আপনারা এখানে মোবাইল বা ক্যামেরা বের করবেন। চারপাশের পরিবেশটা অসাধারণ, আর সূর্য অস্ত যাচ্ছে। দুর্দান্ত একটা দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম। দেখুন, এই তিরুপতি বালাজির মন্দিরে এলে জুতো কোথায় রাখবেন আপনাদের সবথেকে বড় প্রশ্ন। জুতো রাখতে গেলে এই যে গেট দিয়ে রাস্তাটা আসছে, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখুন এখানে লেখা রয়েছে শু কাউন্টার, অর্থাৎ আপনাদের এইখানেই এসে জুতোটা রাখতে হবে। আর এখানে মূল্য দিয়ে জুতোটা রাখতে হবে, প্রতি জোড়া 2 টাকা। আর যদি হেলমেট রাখতে হয় তাহলে 2 টাকা, আর একটা হেলমেটে 2 টাকা এখানে লেখা রয়েছে অসমীয়া ভাষায়। এই মন্দিরে এত সুন্দর ঘাসের উপর দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে, অনেকটা কার্পেটের মতন ফিল হচ্ছে। আর ঘাসের ওপর হাঁটা চোখের পক্ষে অত্যন্ত ভালো, দারুণ লাগছে এইখানটায়। আমরা এখন চলে এসেছি আসামের শহীদ স্মারকে। আর এই শহীদ স্মারকের একটা ইতিহাস রয়েছে। গাড়িতে আস্তে আস্তে দাদার থেকে যেটা জানতে পারলাম, আসামকে স্বাধীন করার জন্য 856 জন সৈনিক প্রাণ বলি দিয়েছিলেন। তাদের স্মৃতির উদ্দেশ্যে এই যে স্মৃতিসৌধটা দেখছেন এত বড়, আপনাদেরকে দেখাচ্ছি। এই স্মৃতিসৌধ সরকারের তরফ থেকে নির্মাণ করা হয়েছে। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে সবটাই দেখাচ্ছি। এই যে এটা হলো গেট, আর এইটা হচ্ছে আসামের ট্র্যাডিশনাল টোকরি বলে, শহীদ প্রণামো তোমাকো। আর এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। একদিক দিয়ে জেন্টস এন্ট্রি, আরেক দিক দিয়ে লেডিস এন্ট্রি, দুপাশ দিয়ে এন্ট্রি করতে হবে।
আর যা যা নিয়মকানুন এখানে সমস্তটা দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার ভিডিওটা পজ করে নিয়ে দেখে নেবেন। আর এইখানে চেকিং চলছে, আগে ব্যাগটা চেক করাই, তারপর আমি ভেতরে যাচ্ছি। গেট দিয়ে প্রবেশ করতেই শহীদ প্রণাম জ্যোতি এখানে রয়েছে, এখানে শহীদদের উদ্দেশ্যে জ্যোতি জ্বালানো হয়ে থাকে। আর এটা হচ্ছে সেই শহীদ স্মারক। এইখানে রয়েছে ফোয়ারা, যখন অন্ধকার হয়ে যাবে তখন এই ফোয়ারাগুলো জ্বালানো হবে। এইখান থেকে শহীদ স্মারকটা দেখুন, অপূর্ব লাগছে দেখতে। এরপরে যখন অন্ধকার হবে, অন্ধকার হয়ে যাওয়ার পরে যখন লাইট জ্বলবে, দারুণ লাগবে দেখতে। চলুন আস্তে আস্তে করে এগিয়ে যাই। এইখান দিয়ে জুতো খোলার জায়গা, এখান দিয়ে জুতো খুলে তারপর যেতে হবে, যেহেতু এটা স্মৃতিসৌধ। আর এইখানটায় ভিউটা দুর্দান্ত লাগছে। এটা একটা পুরো পার্কের মতো। আর এখানটার থেকে দারুণ লাগছে দেখতে। এখানে জল রয়েছে, পুরো এতটা গোল হয়ে ঘুরতে হবে। প্রবেশ পথে ঢোকার পরেই জয় আই আসাম, অর্থাৎ আসামের পুরো স্টেটটাকে এখানে তুলে ধরা হয়েছে। ভেতরে কাঁচ দিয়ে রঙে সাজিয়ে তোলা হয়েছে, ভেতরটা এয়ার কন্ডিশন। আর এই যে বিভিন্ন ছবি দিয়ে এখানে সাজিয়ে তোলা হয়েছে, অসাধারণ। আসাম আন্দোলনের প্রথম শহীদ খড়গেশ্বর তালুকদার, তার ছবিটা এখানে দেওয়া রয়েছে। এখানে যতজন শহীদ হয়েছিলেন, টোটাল 856 জন শহীদ হয়েছিলেন, তাদের ছবি দিয়ে পুরো জায়গাটাকে সুসজ্জিত করে রাখা আছে এত বড় একটা হল ঘরের মধ্যে। অসাধারণ, মন ছুঁয়ে যাওয়ার মতন একটা জায়গা। এই রুমের মধ্যে শহীদ স্মারক কিছু মূর্তি রাখা রয়েছে, যারা আসামকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন। টোটাল 856 জন শহীদ হয়েছেন আসামকে স্বাধীন করার জন্য, তাদের মুখ এখানে স্মৃতির উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছে। এরকম একটা র্যাম্প রয়েছে, র্যাম্প দিয়ে হেঁটে আসার পর এখানে রয়েছে মেডিটেশন সেন্টার। আর এখন এটা আপাতত বন্ধ রয়েছে, কারণ ভেতরে কাজ চলছে। এবার আস্তে আস্তে কাজ কমপ্লিট হয়ে গেলে পরে এটাও খুলে দেওয়া হবে। উপর থেকে জাস্ট যদি নিচটা দেখা যায় ঠিক এই রকম। আর এই পাশে যদি আমি উপর থেকে নিচে শহীদদের মূর্তিগুলো যদি দেখি, তাহলে দেখুন এই যে এতক্ষণ আমি ভেতরটা দেখে এলাম এবং আপনাদেরকেও কিছু কিছু ফুটেজ দেখালাম। 856 জনের মূর্তি তো দেখানো সম্ভব নয়। এবার আমি যেই জায়গায় বসে রয়েছি সেইখান থেকে স্মারকের যে সৌধ, যেটা অনেকটাই উঁচু, সেইটার রং পাল্টাচ্ছে। কি করে রং পাল্টাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। স্মৃতিসৌধের পাশে এরকম ফোয়ারা রয়েছে, সেই ফোয়ারাগুলো চালু করে দিয়েছে। দেখুন কি অসাধারণ লাগছে দেখতে, অপূর্ব। এক একটা ফোয়ারার হাইট এক এক রকম, কোনোটা ছোটো কোনোটা বড়, বেশ লাগছে কিন্তু দেখতে এখান থেকে।
আমি এখন চলে এসেছি নর্থ গৌহাটির হরে কৃষ্ণ মন্দির, আর আজকের আমাদের এটা হলো লাস্ট পয়েন্ট। যদি ভেতরে ভিডিও করতে দেয় আমি আপনাদেরকে ভেতরটা দেখাবো। চলুন ভেতরে যাই। আগে জুতোটা খুলতে হবে, জুতো রাখার জায়গায় জুতোটা খুলে তারপর আমরা ভেতরে প্রবেশ করব। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক শ্রীকৃষ্ণের নাম নিয়ে ভেতরে। জয় শ্রীকৃষ্ণ। এখন আমরা চলে এসেছি নর্থ গৌহাটির হরে কৃষ্ণ মন্দির। মন্দিরের নির্মাণ শৈলী তো অসাধারণ, আর মন্দিরের উপরের অংশে প্রদীপ, শঙ্খ আর সিংহ, পদ্ম ইত্যাদি প্রভৃতি দিয়ে খুব সুন্দর করে সুসজ্জিত করা রয়েছে, আর গেটটাকে ফুল দিয়ে দারুণ সুন্দর করে সাজিয়েছে। এত সুন্দর জায়গা, অপরূপ লাগছে। পরিসরও দেখছি অনেকটাই রয়েছে। আর যাদের পায়ের প্রবলেম, এখানে সিঁড়ি রয়েছে ওঠার জন্য, যাদের পায়ের প্রবলেম তারা এইখান দিয়ে উঠতে পারেন। চলুন ভেতরে আপনাদেরকে দেখাই। যদি ভেতরে ভিডিও করতে দেয় তাহলে আপনাদেরকে ভেতরটা দেখাতে পারবো। অসাধারণ। মন্দিরে ঢোকার মুখে আপনাদের একটা জিনিস দেখাই। গাঁদা ফুলের মালা তো রয়েছে, তার পাশাপাশি এইগুলো কিন্তু অরিজিনাল আম দিয়ে এরকম ঝুলিয়ে রাখা হয়েছে। দেখুন কি বিরাট বিরাট আম, আর গোবিন্দর তো এটা প্রিয়। চলুন ভেতরে প্রবেশ করি। অসাধারণ সুন্দর করে সাজিয়ে তুলেছে। এই যে চারদিকটা দেখুন একবার, মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে। আর দেওয়ালের গায়ে শ্রীকৃষ্ণের যে যত রূপ আছে, লীলা, সমস্ত কিছু তুলে ধরা আছে। এখানে বই পাওয়া যাচ্ছে, দেখুন সমস্ত ভক্তরা এখানে বসে কথা শুনছেন। মূল আসনেও বড় বড় আম দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আর আসনে বিরাজমান হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। কি অসাধারণ লাগছে। ডান দিকে রয়েছে নৃসিংহদেব, আর নিচে রয়েছে প্রভুপাদ, আর বিভিন্ন সাধকরা রয়েছেন। অপূর্ব লাগছে দেখতে। हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे। মন্দিরের ভেতর কিছুক্ষণ বসলাম, বেশ ভালো লাগলো। আর এখানে প্রসাদের জন্য কোনো রকম কিন্তু মূল্য দিতে হয় না। অন্যান্য মন্দিরে 100 টাকা, 150 টাকা বা 70 টাকা দিতে হলেও এই মন্দিরে প্রসাদের কুপনের জন্য কোনো রকম কিন্তু মূল্য নির্ধারণ করা নেই। বিনামূল্যে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। হ্যাঁ, তার জন্য আপনাদেরকে এরকম একটা কুপন সংগ্রহ করতে হবে। এই অফিস থেকে কুপন সংগ্রহ করে আপনারা প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ গ্রহণের যে হল আছে নিচে, সেখান থেকে। চলুন দেখাচ্ছি। এই যে জায়গাটা দেখছেন, এটা হলো প্রসাদ গ্রহণ কক্ষ। এইখানে আপনাদের প্রসাদ গ্রহণ করে প্রসাদ খেতে হবে। এই প্রচুর মানুষজন এখানে প্রসাদ গ্রহণ করছে। এই যে প্রসাদটা দেখছেন, এই প্রসাদটা বিশেষত্ব হচ্ছে সাবুদানা, ডালিয়া, এই দুটো জিনিস দিয়ে প্রসাদটা বানানো হয়েছে। প্রসাদের তো রিভিউ হয় না, রিভিউ করাটাও উচিত না। আমি এখন প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি। অপূর্ব অপূর্ব। জয় শ্রীকৃষ্ণ। ঘড়ি কাটা এখন ঠিক 8:45, আর আমি এখন রুমে যাব। রুমে গিয়ে কালকে আমার ট্রেন রয়েছে সন্ধ্যে 6:30টায়। আমাকে এখন ব্যাগ গোছাতে হবে, ব্যাগ গুছিয়ে সব কিছু রেডি করব। আর আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গৌহাটির সমস্ত সাইট সিন, টোটাল 5টা মেইন পয়েন্ট ঘুরিয়ে দেখিয়েছি। আপনারা কি করে ঘুরবেন সেটাও আমি বলেছি। তো
ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। ভিডিওটা প্রচুর মাত্রায় শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর ভিডিওতে একটা হাইপ রয়েছে, সেটা হাইপ বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওটা লিডার বোর্ডে প্রেস হবে। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে অন্য কোথাও ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য ভিডিও দেবো। ভালো থাকবেন, সেফ থাকবেন, বাই।